নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। প্রথমেই আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ ফিনিক্স নিউজের এই কদিন কোনো রকম কোনো আপডেটস বা কোনো এপিসোড আসেনি কিছু টেকনিক্যাল ইস্যুজের জন্য। কিন্তু এই মুহূর্তে আমাদের টিম টেকনিক্যাল ইস্যু রিজলভ করে ফেলেছে এবং তার ফলে আবার নতুন করে একের পর এক এপিসোডস আসবে, একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ ধর্মী বিভিন্ন এপিসোড পরপর আসতে থাকবে। তো আজকের এপিসোডের শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে প্রায় ৩.৫ দশকের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তাদের মসনদে আবার একজন পুরুষ প্রধানমন্ত্রীকে পেল, তারেক রহমান। তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনটি হলো, তাতে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন যে ভারত বিরোধিতা বা ভারত বিরোধিতার যে জিগির এতদিন মানে প্রায় ১.৫ বছর ধরে চলছিল, সেটাকে তারা বরদাস্ত করবেন না। তার কারণ বাংলাদেশের আমজনতা কি চায় সেটাই কিন্তু বাংলাদেশের ভোটের মানে পরিষ্কারভাবে বোঝা গেল। ১.৫ বছর, প্রায় গত ১.৫ বছরের বেশি সময় ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম জুড়ে শুধুমাত্র বিভিন্ন বাংলাদেশি পোস্ট, যেখানে রাশি রাশি ভারত বিরোধিতা আমরা দেখেছিলাম। যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে ঢোকার পথে ভারতের পতাকা এঁকে রাখা হয়েছে, তার উপর থেকে পা দিয়ে মারিয়ে ভেতরে ঢোকা হচ্ছে। এরপর একের পর এক মানে ভারতীয়দের বিরোধিতা করে, ভারতের বিরোধিতা করে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট, ঘৃণা ভাষণ, তার পাল্টা ঘৃণা ভাষণ। প্রতিবেশী দেশের সঙ্গে এই কারণে কিন্তু আমাদের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ যুদ্ধের সময় যখন ভারতের ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করবার পথে যেভাবে সাহায্য করেছিলেন, তার কারণ বাংলাদেশের যে মুক্তি বাহিনীরা ছিল তারা কিছু করে উঠতে পারতো কিনা তা এই মুহূর্তে আর বলা যায় না। কিন্তু সেই সময় তাদের যখন প্রচন্ড বিপদ, সেই সময় কিন্তু ভারতীয় সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়ে কার্যত এই দেশটাকে পাকিস্তানের খান সেনাদের বুটের তলা থেকে উদ্ধার করে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এবং সেই যে দেশটা তাদেরকে নতুন করে বাংলাদেশ নাম নিয়ে নিজেদের মতো করে দেশের স্বীকৃতি নিয়ে বাঁচতে শিখিয়েছে, প্রথম দেশের স্বীকৃতি দিয়েছে যে দেশটা ভারতবর্ষ, সেই দেশটার বিরুদ্ধেই এত ঘৃণা, এত অসহযোগ, এত দুর্ব্যবহার, এত ঘৃণা ভাষণ। এবং এর ফলেই কিন্তু ধীরে ধীরে ওই পাশের পদ্মাপাড়ের দেশটির সঙ্গে আমাদের দেশের কিন্তু সম্পর্কের অবনতি ঘটছিল। এবং তার সঙ্গে এই প্রতিবেশী দেশটিতে যে বর্বরতা, যে উন্মত্ততা আমরা দেখতে পেয়েছি ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়াতে, তো তাতে বোঝাই যাচ্ছিল যে সেই দেশের যে এতকালের সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির নিধন করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ প্রভু আজও জেলে, একের পর এক হিন্দুদেরকে খুন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে যে ধরনের সংস্কৃতি ভারতের এপার বাংলাতে রয়েছে, অর্থাৎ শিক্ষা অথবা গান বাজনা বা নববর্ষ পালন, এই ধরনের যে সংস্কৃতি এপার বাংলাতে রয়েছে, ওপার বাংলাতেও কিন্তু সেই একই সংস্কৃতির প্রচলন ছিল। হয়তো মাঝখান থেকে কাঁটাতারের বেড়া দিয়ে দুটো দেশকে ভাগ করে দেওয়া হয়েছিল রাজনৈতিক কারণে, কিন্তু দুটো দেশের সংস্কৃতিকে কিন্তু এতকাল ভাগ করা যায়নি। কিন্তু সেই সংস্কৃতিকে পর্যন্ত ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এই জামাতিরা সেই চেষ্টাই করেছে ছাত্র দলের সঙ্গে যুক্ত হয়ে। কিরকম না, আপনারা দেখেছেন যে ছায়ানটের মতো একটা অত্যন্ত নামজাদা প্রতিষ্ঠান, তাদের যে অফিস কিভাবে ভাঙচুর করা হয়েছে, কিভাবে ছায়ানটের সব বাদ্যযন্ত্রগুলোকে ভাঙচুর করে নষ্ট করে ফেলা হয়েছে। কিভাবে আপনারা দেখেছেন যে বঙ্গবন্ধুর সুবিশাল মূর্তির ওপর উঠে দাঁড়িয়ে প্রস্রাব করা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর যে বাসভবনে একটা মিউজিয়াম গড়ে তোলা হয়েছিল বাংলাদেশে, সেই মিউজিয়ামকে পর্যন্ত ভেঙে চুরে নাশ করা হয়েছে, তছনছ করা হয়েছে। রমনা বটমূলে যে প্রত্যেক বছর যে বাংলাদেশের সংস্কৃতির একটা অসাধারণ পীঠস্থান রমনা বটমূল, সেখানে নববর্ষের যে শুভ সূচনা হতো সকালবেলায়, সেখানে সবাই মিলে বাংলাদেশের মানুষ তারা সবাই রবীন্দ্রসঙ্গীত গাইতেন, নজরুল গীতি গাইতেন, গিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেন, ঠিক যেমন করে আমাদের এখানে নতুন বছরকে স্বাগত জানানো হয়, বাংলা নতুন বছরকে। কিন্তু সেই সমস্ত সংস্কৃতিকে ধ্বংস করার পথে যারা এগিয়ে এসছিল, তাদেরকে যে বাংলাদেশের আম জনতা মোটেই ভালো চোখে দেখেনি, সেটা পরিষ্কার হয়ে গেছিল এই বাংলাদেশের ভোটের রেজাল্টে। এবং তার ফলে ভারতের সঙ্গে যে একটা মানে খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল বাংলাদেশে, সেই সম্পর্কটা পুনরুদ্ধার করা যাবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই মুহূর্তে সাধারণ বাংলাদেশের মানুষের এটাই কিন্তু চাওয়া, যে তারা ভারতের সঙ্গে শত্রুতা জিইয়ে রাখতে চায় না। তো সেখানে
জামাতে ইসলামী এবং ছাত্র জোট কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাংলাদেশের এই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। কিন্তু নির্বাচন যেমনই হোক, চিন্তার কারণ কিন্তু থেকেই যাচ্ছে। কারণ বাংলাদেশের 297টি আসনে ভোট হয়েছিল এবং সেই 297 আসনের মধ্যে 209টি আসন পেয়েছে বিএনপি, অর্থাৎ জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দল বিএনপি, তারা 209টি আসন পেয়েছে। 68টি আসনে জিতেছে জামায়াত এবং বাকি 9টা আসন পেয়েছে অন্যান্য শরীফেরা। তো প্রশ্নটা এখানে যে জামাত যে এত বেশি আসন পেল, এটাও কিন্তু বেশ একটা চোখে লাগার মতো বিষয়। এর আগে কিন্তু জামাত বাংলাদেশের ভোটে এতখানি গুরুত্ব বা প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার মতো ভোট পায়নি কোনোদিনই। তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের পার্লামেন্টের প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে এবার জামাত। এবং সেই জামাত মানেই আমরা জানি তাদের ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা নাম করা, এবং এই জামাতের উস্কানিতেই কিন্তু মূলত এই যে ছাত্র জোট, তারা এই ধরনের বাংলাদেশে সমস্ত কিছু ভাঙচুর, ভ্যান্ডালিজম, সমস্ত সংস্কৃতিকে ধ্বংস করা, ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা, এই ঘটনাগুলো কিন্তু জামাতের সরাসরি যোগসাজশেই ঘটেছিল, তা জানতে আমাদের বাকি নেই। কিন্তু বিরোধী দলের মানে প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া জামাত আজকে আমাদের ভারতেরও কিন্তু চিন্তার কারণ বাড়িয়েছে। এই জন্য তার কারণ, যে জায়গায় এই জামাত এই আসনগুলো পেয়েছে সেই জায়গাটা হলো ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্তবর্তী এলাকা, সীমান্ত লাগোয়া এলাকা। বাংলাদেশ এবং মানে বাংলাদেশের যে সীমান্তবর্তী যে এলাকাগুলোতে জামাত বেশি আসন পেয়ে জিতেছে, জামাতের প্রার্থীরা, সেই জায়গাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আসামের সীমান্তবর্তী মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, সাতক্ষীরার মতো জায়গা। তো এগুলো একেবারে বর্ডার এরিয়া, যেখানে জামাতের এতদিন ধরে যে সমস্ত কর্মকাণ্ড চলতো সেই কর্মকাণ্ড কিন্তু চলতেই থাকবে, তার কারণ এইসব জায়গাগুলো জামাতের দখলে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আর একটাও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আপনাদের সকলেরই আমি নজর টানার চেষ্টা করব সেখানে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা বিজয়ী হলেন সেই বিজয়ীদের তালিকায় কিন্তু এমন 3জন রয়েছে যারা একসময় মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন। তারাই এখন বাংলাদেশের সাংসদ হিসেবে পার্লামেন্টে যাবেন। তো এরা 3জনই হচ্ছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই সময় তারা সাজামুক্ত হয়েছিলেন। এদের দুজনের বিরুদ্ধে আবার ভারত বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসেরও মামলা ছিল। এদের দুজন হচ্ছে বিএনপির লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টু, অন্যজন জামাত নেতা এটিএম আজাহারুল ইসলাম। তো এখন যে এলাকাতে জামাত সর্বাধিক জয় পেয়েছে তার গা ঘেঁষেই হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলাগুলো, যেগুলো ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে। তার কারণ আমরা ইতিমধ্যেই কিন্তু মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান ইত্যাদি জায়গায় কি ধরনের হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, কি ধরনের সমস্যা হয়েছে, এগুলো আমরা দেখেছি। এগুলো কিন্তু আমাদের কাছে নতুন নয়, এবং তাতে যে যথেষ্ট জামাতের উস্কানি আছে সে কথা বলার অপেক্ষা রাখে না। তো এখন সব থেকে বড় সমস্যার বিষয় এটা যে ভারতের যারা নিরাপত্তা বিশেষজ্ঞরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এবং তাদের বক্তব্য যে সীমান্ত এলাকা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকায় অনেকটা অংশ এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, যেটা নিয়ে কিন্তু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানাপোড়েন চলছেই, দীর্ঘদিন ধরে চলছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র জমি চাইছে রাজ্যের কাছে কাঁটাতার দেওয়ার জন্য, কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। প্রথমে রাজ্য সেক্ষেত্রে জমি দিতে চাইছিল না, বাধ্য ছিল না, এবং তারপরে এখন রাজ্য সরকার বলতে শুরু করেছে আমাদেরকে দায়িত্ব দিন, আমরাই সেখানে বেড়া দিয়ে দেবো। এবং এই নিয়ে এই যে টানা হ্যাঁচড়া, এটা কোর্ট অব্দি পৌঁছেছে। কোর্টের যে ফয়সালা বা কোর্টের যে রায় তাকে পর্যন্ত রাজ্য সরকার অগ্রাহ্য করেছে। সুতরাং এই বিষয়টা নিয়ে টানা হ্যাঁচড়া এবং রাজনৈতিক জটিলতা তো চলছেই। তো এই রাজনৈতিক জটিলতার মধ্যে থেকেই কিন্তু এমন ঘটনাগুলো ঘটে যায় যেগুলো সম্পূর্ণ অপ্রীতিকর বা সম্পূর্ণ অযাচিত, এবং সেই অযাচিত ঘটনাগুলো এতদিন ধরেই ঘটে এসছে যে এই ফাঁক ফোকরগুলোকে গোলেই কিন্তু বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশকারী, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে যারা, তারা ভারতবর্ষে এসে ঢুকেছিল। কারণ এই বিরাট একটা অংশে এখানে কাঁটাতারের বেড়া নেই, এবং এই যে জায়গাটা বিএসএফ এর নজর এড়িয়ে এই সমস্ত জায়গা থেকে তারা ঢুকে এসেছিল, অনুপ্রবেশ হয়েছিল। এসআইআর এর কারণে ভয়ে পেয়ে তারা এখন হয়তো আবার অনেকেই বাংলাদেশে ফিরে গেছেন, কিন্তু জায়গাটা এখনো ফাঁকা রয়েই গেছে। সুতরাং এই জায়গাটা কিন্তু নিরাপত্তা সংক্রান্ত একটা বড় ইস্যু হয়ে উঠছে।
তার কারণ বিএনপি বা জামাত কেউই কিন্তু ভারত বিরোধী জিগির তোলাই এরা। বিএনপি বা জামাত এরা কেউই আওয়ামী লীগের মতো ভারতমুখী দল নয়। সুতরাং যদিও হাসিনা সরকারের পতনের পর ভারত বিরোধী জিগির তোলা জামাত এবং জামাতে ইসলামী এবং ছাত্র জোট যারা রয়েছে তারা ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল, কিন্তু তারপরেও বিএনপির চেয়ারম্যান এবং হবু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং তার দেশের জনগণের স্বার্থেই আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে। এখানে কিন্তু কোনোভাবেই তিনি এই কথাটা উল্লেখ করেননি যে ভারতের সঙ্গে আমাদের যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল এই ১.৫ বছরে, সেই তিক্ততার সম্পর্ককে ভুলে গিয়ে আমরা নতুন করে একটা বন্ধুত্বের সম্পর্কে এগোতে চাই, বা ভারতের সঙ্গে আমাদের যা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে আমরা বিদেশ মন্ত্রীর সঙ্গে বা ভারতীয় যে নেতা মন্ত্রীরা আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা মিটিয়ে নিতে চাই। যদিও তারেক রহমানের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে ডাক পেয়েছেন, সেখানে আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু প্রশ্নটা সেইখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ যতটা ভারতের সঙ্গে সংযোগ রেখে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রেখে দেশ চালাতো, বিএনপি কিন্তু অতটাও ভারত বন্ধু ঠিক নয়, এবং জামাত তো নয়ই, এটা তো পরিষ্কারই কথা। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই তারেক রহমানের যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করি তাহলে সেখানেও আমরা একটা অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছি যে এই তারেক রহমান যখন ২০০৮ সালে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশের মসনদে বসলেন, সেই সময় কিন্তু এই তারেক রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। দুর্নীতি, ঘুষ নেওয়া, টাকা তছরুপ করা, অবৈধ সম্পত্তি এবং গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় তাকে অভিযুক্ত করা হয়। তিনি জেলে যান, এরপরে তিনি সেখান থেকে বেল পান এবং জামিনে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে স্বাস্থ্য উদ্ধার করবার জন্য চলে যান লন্ডনে, এবং ১৭ বছর ধরে তিনি সেখানে স্বাস্থ্য উদ্ধারই করলেন। তিনি কিন্তু বাংলাদেশে ফিরলেন না। এবং বাংলাদেশে যখন উত্তাল পরিস্থিতি, যখন ছাত্র যুবরা বাংলাদেশকে তছনছ করে ফেলছে, তিনি তখনও ফিরলেন না। তিনি কখন ফিরলেন? তিনি ফিরলেন ঠিক ২০২৫ সালের ডিসেম্বরে, মানে যখন ভোটটা প্রায় এগিয়ে এসেছে সেই সময় তিনি নামলেন, এবং তার জেস্টারটাও দেখার মতো ছিল। তিনি নেমেই বাংলাদেশের মাটিতে মাথা ঝুঁইয়ে প্রণাম করলেন, অ্যাজ ইফ তিনি এই বাংলাদেশের মাটিরই ছেলে, তিনি এই মাটিতে আবার ফিরতে পেরেছেন। কিন্তু এই ১৭ বছর বাংলাদেশের মানুষের কি হলো, বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিক কি দেখলো, কি ভাবলো, তা নিয়ে তিনি মাথা ঘামাননি। তো যাই হোক, এই তারেক রহমানকে আস্থা রেখে তার উপর আস্থা রেখে, বিএনপির উপর আস্থা রেখে সাধারণ মানুষ নির্বাচন জিতিয়ে তাদেরকে নিয়ে এসছেন, তারেক রহমানকে নিয়ে এসছেন। কিন্তু চিন্তার বিষয় কিন্তু এইটা যে এই ফলাফলে সীমান্তবর্তী এলাকায় জামাতের যে দখল সেটা তো থেকেই যাচ্ছে, এবং তার ফলে আইএসআই এর হাত ধরে নতুন করে জঙ্গিদের আঁতুড়ঘর যে তৈরি হবে না মুর্শিদাবাদে বা কোচবিহারের ওপারে, সে কথা তো কেউ বলতে পারে না। এখন ইউনূস জমানায় যে অরাজক পরিস্থিতি ছিল সেই সময় ভারত সরকার বা দিল্লি এই সীমান্তবর্তী গ্রামগুলোতে কি ষড়যন্ত্র হচ্ছে, ভারত বিরোধিতা হচ্ছে, তা নিয়ে অতটা মাথা ঘামায়নি। ওই সময় কিন্তু পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আইএসআই তাদের বিভিন্ন ঘাঁটি এই জায়গায় তৈরি হয়েছে, এবং যত দিন গেছে আমরা দেখতে পেয়েছি যে এক সময় ১৯৭১ সালে যে পাকিস্তানের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বাংলাদেশ এতটা মরিয়া হয়ে উঠেছিল, বাংলাদেশে এত বড় যুদ্ধ হয়ে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আলাদা হয়ে গেল, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, সেই পাকিস্তান আবার নতুন করে বাংলাদেশের গডফাদার হয়ে উঠছে। বাংলাদেশ আবার নতুন করে নিজেরা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে, এবং যেটা অবশ্যই ভারতের জন্য খুব একটা সুখবর নয়। তো সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু জামাতের দখল রয়েই গেছে, এবং এই মুহূর্তে যেহেতু বিএনপি ক্ষমতায় এসে তার জন্য সামান্য একটা সাময়িক ধাক্কা তো এরা খেয়েছে, ঠিক কথাই, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে পুরোপুরি ব্যাপারটা বন্ধ হয়ে যাবে। বরং আরো বেশি সচেতন ভাবে, আরো বেশি সজাগ হয়ে তারা নিজেদের যে ভারত বিরোধী কার্যকলাপগুলো এগুলো কিন্তু করতে থাকবে, এমনটাই ভারতের যে ইন্টেলিজেন্স ব্যুরো গুলো রয়েছে, ভারতের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তাদের ধারণা, বা তারা এরকমই কিন্তু একটা কিছু আঁচ করছেন। এখন এর সঙ্গে আরেকটা বিষয় যেটা, যে বাংলাদেশে এতদিন নির্বাচিত সরকার ছিল না বলে দিল্লি বিষয়টা নিয়ে এত মাথা ঘামায়নি, কিন্তু এখন বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক যাতে খারাপ হয় তার জন্য প্রধান বিরোধী দল হিসেবে জামাত কিন্তু প্রাণপণ চেষ্টা করবে, এবং এই চেষ্টা করে ভারতের সঙ্গে সম্পর্কটা যদি খারাপ করানো যায় তাহলে জামাতের পক্ষে
বা জামাতের আশীর্বাদ ধন্য যে সমস্ত মৌলবাদী সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষে নতুন করে ভারত বিরোধিতা করা, ভারত বিরোধিতার জিগির তোলাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা, তারা কিন্তু এই ব্যাপারটাই মনে করছেন যে জামাতের এখন নতুন গেম প্ল্যান বা নতুন স্ট্র্যাটেজি এটাই হবে যে কিভাবে বিএনপিকে ভারতের বিরুদ্ধে উস্কে তোলা যায়, ভারতের বিরুদ্ধাচরণ করবার জন্য এতদিন ধরে যে ব্যাপারটা চলছিল সেই ব্যাপারটাই কি করে চালানো যায়, তার জন্য বিএনপিকে প্রভোক করা। তার উপর আগামী 2-1 মাসের মধ্যেই আসাম এবং পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে, যেটা অত্যন্ত ভাইটাল। এবং এই বিধানসভা নির্বাচন যে পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার আগেই যদি সীমান্তবর্তী গ্রামগুলোতে বিশৃঙ্খলা তৈরি হয়, তার আঁচ যে এপারেও এসে পড়বে এবং বড়সড় সমস্যাও তৈরি করবে তার ফলে, এই বিষয়ে কিন্তু যথেষ্ট আশঙ্কা রয়েছে বিএসএফ এরও, তারা এই বিষয়টা সম্পর্কে জানিয়েওছে। তো ভারত সরকার এই সংকটের মোকাবিলা কিভাবে করে এটাই এখন আমাদের দেখার।